সপ্তাহে খোলা থাকে 2-1 দিন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না মেলায় চরম ভোগান্তি। জামালপুরে আদালতে মামলার জট, দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বিচারে গতি এসেছে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এবং খানাখন্দে ভরা সিলেটের গোয়াইনঘাট সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটক স্থানীয়রা। সংস্কার কাজে ঢিলে ভাব, দ্রুত শেষ করার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ময়মনসিংহ নগরে অবনীত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। একের পর এক ঘটছে দুর্ধর্ষ চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা। এতে আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। নাগরিক নেতারা বলছেন, সম্প্রতি পুলিশে ব্যাপক রদবদলে নতুন দায়িত্বপ্রাপ্তরা অপরাধী চেনেন না। আর পুলিশ বলছে, অপরাধে জড়াচ্ছে নতুনরা, নেই রেকর্ড বুকে নাম। আরও জানাচ্ছেন ওবায়দুল হক, ছবি তুলেছেন হোসেন আলী। 18 জুন সকাল 10টায় ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়া এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের 2য় তলার 0 পয়েন্ট মোবাইল শপ নামের দোকানের সামনে যায় 3 যুবক। কয়েক সেকেন্ডে শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে 7 মিনিটের মধ্যে লুট করে প্রায় 250 মোবাইল সেট ও নগদ 8 লাখ টাকা। এর আগে 17 জুন রাত 12টার দিকে নগরীর জিলা স্কুল মোড়ের এক ব্যবসায়ীকে হাত পা বেঁধে মারধর করে বাসায় লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসা থেকে 23 লাখ টাকা ও 1.5 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। 7 সেকেন্ডের মধ্যে আমার তালা কাটটা দোকানে ঢুকে সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে তারা বের হয়ে গেছে। আমার হাত এরকম ভাবে মশলায় ধরিয়া বাইন্দা ফেলাইছে, রশি টসি তারা নিয়ে আসছিল, মুখ বাইন্দা ফেলাইছে, চোখ বাইন্দা ফেলাইছে। যারা জীবনের কষ্ট নিয়ে গেল, আমি তিল তিল করে এই কষ্টগুলো আমি জমাইছি। সম্প্রতি নগরের বাঘমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদা না পেয়ে মারধর করা হয় মালিককে। রেহাই পাচ্ছেন না চিকিৎসকরাও। তাই চাঁদাবাজদের রুখতে রাস্তায় নেমেছেন ক্লিনিক ডায়াগনস্টিক মালিকরা। কলারে ধরে শার্টের বোতাম টোতাম শার্ট ছিঁড়ে ফেলাইছে, অনেক মায়ের দূর করছে। আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে, উইদিন শর্ট টাইম, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে তাদেরকে গ্রেফতার করবে, আইনের আওতায় নিয়ে আসবে। নিয়মিত এমন ঘটনায় আতঙ্কে নগরবাসী। সমাধানের দরকার না, আমরা চলাফেরা করবো কিভাবে স্বাধীনভাবে। সিকিউরিটি গার্ড নিয়োগ দিচ্ছি, দেওয়ার পরেও আমরা আতঙ্কিত থাকি, ভয়ে আছি, আতঙ্কে আছি। এটা আমরা সমাধান চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক রদবদল হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্তরা অপরাধী চেনেন না। আর পুলিশ বলছে, অপরাধে জড়াচ্ছে নতুনরা, যাদের নেই রেকর্ড বুকে নাম। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা নিষ্ক্রিয়তার কারণে তারা দৃশ্যমান কোনো টহল, পিক আপ ভ্যান, এমনকি রাস্তায় রাস্তায় যে চেকপোস্ট ছিল সেটি করা হচ্ছে না। দেশে সেনাবাহিনী মিষ্টি সহ মোতায়েন আছে, র্যাব আছে, পুলিশ আছে। তারা একটু সক্রিয় হলে এটি সমূলে বিনাশ করা সম্ভব। আমরা তাৎক্ষণিকভাবে হয়তো অপরাধীদের ধরতে পারছি না এখনো, তবে যেগুলোকে আমরা ফলো করছি, যে ঘটনাগুলো ঘটেছে, আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আইনে আওতায় আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। চলতি মাসে এ পর্যন্ত কোতোয়ালি মডেল থানায় দায়ের করা চুরি ছিনতাইয়ের 5টি মামলায় গ্রেফতার করা হয়েছে 26 জনকে। আশ্বাস নয়, অপরাধ দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে চায় নগরবাসী। তবেই আতঙ্কের নগরে ফিরবে স্বস্তি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। নির্ধারিত সময়ে না খোলা, সপ্তাহের 2-1 দিন বাদে বাকি দিনগুলো তালাবদ্ধ থাকা, স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি এবং ওষুধের ঘাটতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। গ্রামে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু হয় কমিউনিটি ক্লিনিক। তবে ময়মনসিংহের বেশিরভাগ ক্লিনিক চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সকাল 9টা থেকে কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার কথা থাকলেও এখন সকাল 10:30 বাজলেও ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের এই মরাকুড়ি কমিউনিটি ক্লিনিকে এখনও দেখা নেই কারো। একই অবস্থা অন্য এলাকাতেও। খাগডহর ইউনিয়নের বাহাদুর মির্জাপুর কমিউনিটি ক্লিনিকে দুপুর 12টার দিকে গিয়েও তালাবদ্ধ পাওয়া যায়। সপ্তাহে খুলে এই 1 ঘন্টার সময় থাকে না জায়গা। আসলেও 12টা 1টায় আসে, আইসা একটু বৈশা পরে চলে যায়। সিএচিপি মূলত সেই সব দায়িত্ব এখানে। আমি ভাবছি যে উনি মনে আসছে, এই জন্য আমার একটু লেট হয়েছে।
ময়মনসিংহ বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনার কমিউনিটি ক্লিনিকগুলোর চিত্র একই। কোনোটা খোলা হয় সপ্তাহে 2-1 দিন, তাও আবার কয়েক ঘন্টার জন্য। বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন স্বাস্থ্যকর্মীরা। মিলছে না চাহিদা মাফিক ওষুধ। ওষুধ তো হয় না, একদিন আইলে তো আইছি দুধটা স্যালাইন নিয়ে আমি স্যালাইনও নাই। শিশুদের আর গর্ভবতী এদের ওষুধ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এদের ওষুধপত্র দিলে ভালো হয়। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিদর্শনে গিয়ে কাউকে অনুপস্থিত পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আর ক্লিনিকগুলোতে মনিটরিং বাড়ানোর আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। 9টা থেকে 3টার মধ্যে থাকা সত্ত্বেও যদি কেউ উপস্থিত না থাকেন, আমাদের কাছে অভিযোগ হয়, সেটা অবশ্যই ব্যবস্থা নিব। ইউসিএনএফপি এবং সিভিল সার্জনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের তদারকিটা আসলে বাড়িয়ে এই সেবাটা যাতে সত্যিকারের মানুষ পায় এবং আপনার চেষ্টা করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ময়মনসিংহ বিভাগে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 1270টি। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম, জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম এবং শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতেই যাচ্ছে আলপনার কাছে। এই বাংলাদেশের যে একদম গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে স্বাস্থ্য কমিউনিটি সেন্টারগুলো করা হয়েছিল, সেগুলোর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বা বিভিন্ন কারণে কিছু কিছু আবার ব্যতিক্রম রয়েছে। যে কোথাও কোথাও নিজ উদ্যোগে যে সিএইচসিপি যারা রয়েছেন তারা কোনো কোনো কমিউনিটি ক্লিনিকগুলোতে আন্তরিকতার সাথে দেখছেন, আবার কোনো কোনো ক্লিনিকগুলো দেখা গেছে যে ঘুরে দেখা গেছে, যেমন আমরা যদি দেখি যে ঠাকুরাকুনা ইউনিয়নের শতশ্রী একটি ছিল, সেটিতে দেখেছিলাম যে এই তিনি যিনি কর্তা যিনি এই স্বাস্থ্য সেবা দানকারী থাকেন, তিনি প্রায় সময় থাকেন না, চলে যান বাইরে বিভিন্ন অজুহাতে। আবার দেখা গেছে যে সিংহের বাংলা ইউনিয়নের এই বাংলা সড়কের একটি, ওটাতে দেখা যায় যে হেলথ সহকারী 2 জন আসার কথা থাকলে অনেক সময় আসেন, অনেকদিন আসেন না, তবে আবার ওনাকে অনেক সময় পাওয়া যায়। আবার এখানে দেখলাম যে একটা রায়দুম রুহি কমিউনিটি ক্লিনিক সেন্টার, এখানকার যে এই চিত্র আবার পুরোটাই ভিন্ন। এখানকার দেখা গেছে যে পানি এবং ফ্যান, বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সকল কিছুই আবার সুন্দর রয়েছে। তো এই এখানকার যে নেত্রকোনা জেলার যে 10টি উপজেলার এবং 86টি ইউনিয়নের এই 252টি এই স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে, যে ইউনিয়ন পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে এক একটা ইউনিয়নে কোথাও কোথাও 3টে আছে, কোথাও কোথাও 4টি আছে, সেটি জনসংখ্যার ভিত্তিতে সেটি রয়েছে। তো দেখা গেছে যারা একটু আন্তরিকতা নিয়ে কাজ করছেন তাদের এখানে রুগী আসছেন এবং সেবা পাচ্ছেন, সেই রুগীগুলোকে শহরে যেতে হচ্ছে না, কষ্ট করে তাদের আর্থিক খরচ বেশি হচ্ছে না, তারা এখান থেকে এই সেবা নিচ্ছেন। এবং বিশেষ করে বেশিরভাগ যেটি রয়েছে সেটি হচ্ছে ঔষধের পর্যাপ্ততা রয়েছে, এবং কিছু কিছু ক্লিনিকে রয়েছে যেটা যে চোরের উপদ্রব রয়েছে, ওষুধ নিয়ে যাচ্ছে, এই ধরনের নানান ধরনের অভিযোগ রয়েছে। তারপরেও আবার যারা সেবা দিয়ে যাচ্ছেন তারা আবার অনেকের কাছ থেকে ভালোবাসাও পাচ্ছেন। তো আমাদের সাথে এই স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানাতে জামালপুরে রয়েছেন জাহাঙ্গীর আলম। আমি চলে যাচ্ছি জামালপুর জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। যেমনটি নেত্রকোনার সহকর্মী আলপনার কাছ থেকে শুনতেছিলাম, ঠিক জামালপুরের চিত্রটাও কিন্তু একই রকম। তো জামালপুরে যে কমিউনিটি ক্লিনিকের যে সেবা, সেই সেবা কিন্তু ঠিক নেত্রকোনার চিত্রের মতোই এখানেও ঠিক তেমনটাই আমি দেখতে পেয়েছি। তো সরজমিনে এসে যেটা দেখেছি যে সকাল 9টায় তারা এই ক্লিনিকে এসে সেবা দেওয়ার কথা থাকলেও কেউ কেউ 10টা 11টায় আসেন, আবার কোথাও কোথাও পুরো কমিউনিটি ক্লিনিকটাকে বন্ধ পাওয়া গেছে এবং অনেকে এখানে আসেন না। এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এসে ঘন্টার পর ঘন্টার বসে থাকেন, কিন্তু এই স্বাস্থ্য সেবা যাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু এখানে আসেন না। তো ভিন্ন চিত্র দেখা গেছে জামালপুর জেলার 299টি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা রয়েছে, তার মধ্যে কিন্তু আমি বেশ কিছু ক্লিনিকে ঘুরে দেখেছি যে সেখানে স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিচ্ছেন এবং এই
ক্ষেত্রে কিন্তু যারা নারী আছেন, শিশু এবং বৃদ্ধ, তারা কিন্তু এখান থেকে সেবা নিয়ে তারা কিন্তু অনেক খুশি। কিন্তু যে ক্লিনিকগুলি খোলা হয় না এবং স্বাস্থ্য সেবা দিচ্ছেন না, সেগুলিতে কিন্তু সাধারণ মানুষের খুব রয়েছে। এবং আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, জামালপুরের সিভিল সার্জন আজিজুল হক বলেছেন যে এই ধরনের অনিয়ম যদি আমার কাছে কেউ অভিযোগ করেন তাহলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। তো আমি এখন এই মুহূর্তে আছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাবকি এলাকার একটি কমিউনিটি ক্লিনিকে। সেখানে এসে যেটা দেখতে পেলাম যে আমি 2:30টায় এখানে এসে পৌঁছেছি। তো সকাল 9টা থেকে কিন্তু টানা 3টা পর্যন্ত এখানে সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে স্থানীয়দের সাথে কথা বলার পর যে জানতে পেরেছি যে 2:30টার দিকে একজন এসেছিলেন এবং তিনি সকাল 11টার দিকে এসেছিলেন এবং 2:30টার দিকে তিনি এখান থেকে চলে গেছেন। এবং এই যে কমিউনিটি ক্লিনিকের যে ওষুধপত্র এবং আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলি আছে সেইগুলি কিন্তু নিয়েও মানে একটা অনিরাপত্তার মধ্যে থাকেন। তো এখানে যেমন নিরাপত্তা নেই এবং তাদের যে সেবা দেওয়ার মানসিকতা অনেকের মধ্যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলি এলাকার মানুষ যেটা বলেছেন যে গ্রামীণ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার যে কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সেবা চালু করেছিলেন সেটা আসলে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন না। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে কমিউনিটি ক্লিনিকের উপর। সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও নেত্রকোনায়। বিভাগের সময় আরও থাকছে। মৌলভীবাজারে যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদনের পর সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। এআইবি দেবে আপনার $400 মিলিয়ন। যাক, ইতিমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে মেইনলি এটা বাজেট সাপোর্ট আসছে, সেটা প্রায় 2.3 বিলিয়ন ডলার। যাই হোক, আমি ব্র্যাক করছি না, আমি খুব ইস্যু করছি না, অহংকার বলছি এটা হচ্ছে, এটা হলো প্রুফ যে আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, ইন্ডিভিজুয়াল বলুন, অত্যন্ত সন্তোষ না হলে এটা আশ্বস্ত না। তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে, প্রকল্পগুলো আবার ফোর্থকামিং, ওটা আসতেছে। প্রকল্প একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও, সেখানে আসবে প্রায় 5.1 বিলিয়ন ডলার প্রকল্প বিভিন্ন সময়। সেটা বড় কথা না যে আমরা হল কি খুব খারাপ ম্যানেজ করলে বা আমাদের উপর যদি কনফিডেন্স না থাকে, ডেফিনেটলি বাইরের যারা সংস্থা তারা করতো না। এখন প্রশ্ন হয়তো আপনারা অনেক সময় লিখবেন, অনেক অর্থনীতিবিদ আছে তো বলো এই দেশ দেনায় জর্জরিত হচ্ছে, দেনায়। আমরা এইটা লক্ষ্য করছি আমরা খুব বেশি দেনা না করি এবং সেটার জন্য আমরা ডেট সাস্টেনেবিলিটি, বাংলাদেশে কিন্তু ডিফল্ট হয় না একবারও, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। ডিফল্ট একবারও করি না কাউকে, অর্থাৎ আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এই 5 টাকা দিয়ে আনবো, 2 টাকা ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তবে আপনি ইসে করতে পারবেন না, কী জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলেন, 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে, বাড়ির পর্দার পেছনে খরচ করেছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেটও অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করি, তাই না, 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন মিডিল, এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট, আপনি কত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে
মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও ঘি খাও, সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খাইতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আমরা মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না, একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না। বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না, এটা একটা। দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় নাই, সেগুলো করে কিন্তু। সরাসরি যুক্ত ছিলাম অর্থ মন্ত্রণালয়। ময়মনসিংহ বিভাগে মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর প্রদীপ কুমার সাহা। সরাসরি যাচ্ছে সেখানে। মাঠ পর্যায়ে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি আর ওষুধ সংকট, এমন অভিযোগ নিয়মিত। আমরা মাঠ পর্যায়ে গিয়েও সেটি দেখে এসেছি। এমন যখন বাস্তবতা, তখন এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সে সঙ্গে আসলে আপনি রিপোর্টটি দেখেছেন যে আসলে পুরো বিভাগের চিত্র, আসলে এমন কমিউনিটি ক্লিনিক নিয়ে যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, সেই সেবাটাই আসলে তারা পাচ্ছেন না। আসলে এই অবস্থার পরিবর্তন হবে কবে? ধন্যবাদ। আমি রিপোর্টটি দেখেছি। এখানে আমি এই রিপোর্টটা দেখার পর আমি সিভিল সার্জনদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সরাসরি বার্তা পাঠিয়ে দিয়েছি যে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো গাফিলতি করা যাবে না, এবং এখানে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা জড়িত। সুতরাং এখান থেকে মানুষ সাধারণ স্বাস্থ্যসেবা সহ তারা রেফারিংয়ের সুযোগটা পায়, এটা অব্যাহত রাখতে হবে। এটা বার্তাটা আমি দিয়ে দিয়েছি। আশা করি যে এরপর থেকে কমিউনিটি ক্লিনিকের সেবাটা ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগে পুরো উদ্যমে আবার নতুনভাবে কাজ করবে। আর ঔষধ সংকটের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকে কিছুদিন থেকে আমাদের একটু ওষুধ সংকট চলছে। আমরা 1 মাসের মধ্যেই আমরা সিএমএইচডির মাধ্যমে 1 বছরের ওষুধের চাহিদা অনুযায়ী ওষুধ ক্রয় করা হবে, এবং 1 মাসের মধ্যে এই সংকট দূর হয়ে যাবে, এবং আমরা কমিউনিটি ক্লিনিক অত্যাবশ্যক সেবার জন্য যে ওষুধগুলো লাগে সেগুলো আমরা সাপ্লাই দিতে পারবো এবং রোগীরা উপকৃত হবে। আপনাদের তথ্যই দেখছিলাম যে গত বছর প্রায় 1.25 কোটি মানুষ এই কমিউনিটি ক্লিনিকে সেবা নিয়েছেন। আসলে অনেক মানুষ, এই প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষরা এখান থেকে সেবা নিয়ে থাকেন। যদি এখানে যারা দায়িত্বরত আছে তাদের যদি গাফিলতি থাকে, তাহলে তো সেবা তারা বঞ্চিত হচ্ছে। আপনাদের নজরে কি এমনটি এসেছে কিনা? হ্যাঁ, কিছুটা নজরে এসেছে। সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিক থেকে গত বছর 74 লক্ষ মানুষ সেবা নিয়েছে। এখান থেকে 8 লক্ষ শিশুরা সেবা নিয়েছে, 6 লক্ষ মাতৃস্বাস্থ্য সেবা নিয়েছে। আমাদের গত বছর 850 মতো নর্মাল ডেলিভারি হয়েছে কমিউনিটি ক্লিনিকের, যেটা একটা উদাহরণ, এবং এই ধারাকে আমরা অব্যাহত রাখব। কিন্তু যেহেতু আমরা ওষুধের একটু সংকট চলতেছে, এটা অচিরেই দূর হবে। আমরা আশা করছি ঔষধ সরবরাহ ছাড়াও কমিউনিটি ক্লিনিকের কিন্তু সিএসসিবিতে অনেক কাজ আছে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, জনগণকে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, তাদেরকে কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে সেই উপদেশ দিয়ে থাকি। আমরা তাদের এএনসি সেবা দিয়ে থাকি, মানে প্রসব পূর্ববর্তী সেবা দিয়ে থাকি। এই সেবাগুলোর সাথে তো আমাদের সবসময় ওষুধের প্রাপ্তির সম্পর্ক নাই। সুতরাং এই সেবাগুলোকেও সমুন্নত রাখতে হবে, তাহলে জনগণ উপকার পাবে। আমার বার্তা হলো যে কমিউনিটির সেবা পুরোদমে চলতে হবে, এবং সিএসসিবিদের প্রতি এবং কমিউনিটি ক্লিনিকের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা যে সময় থেকে শুরু করে যে সময় পর্যন্ত সেবা দান করার কথা সেই সেবাটা অব্যাহত রাখেন। এর ব্যত্যয় দেখা দিলে আমি বিভাগীয়ভাবে কঠোর অবস্থানে যাব এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরা যে স্বাস্থ্যকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা বিষয়টি কিছু কিছু বলেছেন যে এখানে চিকিৎসার যে সরঞ্জাম রয়েছে সেগুলোর কিছু সংকট রয়েছে। ওষুধের বিষয়টি তো আপনি বললেন। এই যে সংকটগুলো রয়েছে, কিংবা কিছু কিছু জায়গায় জনবল সংকটও রয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন?
আসলে কমিউনিটি ক্লিনিকে জনবল আসলে একজন সিএসসি মূলত এখানে কাজ করে থাকে, তাকে পালাক্রমে সহায়তা প্রদান করে আমার স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী, কিন্তু মূলত কাজটা আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপির। সুতরাং এখানে জনবল সংকটটা এই কথার কোনো যুক্তি নেই। হ্যাঁ, একজন জনবল দিয়ে এখানে কাজ হবে এবং কাজ চলতেছে। আর সরঞ্জামের অভাব মানে এখানে চিকিৎসা ঔষধ সামগ্রী ছাড়া বাকি যে সরঞ্জামাদি আছে এগুলো অব্যাহত আগে যে সাপ্লাইগুলো দেওয়া হয়েছিল ওগুলো তো ঠিক আছে। এখানে একটা ওজন মাপা যন্ত্র আছে, কিছু পোস্টার আছে যেগুলোকে দেখানো হয় মাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, এগুলো সব কিছুই আছে, এইগুলো বলার কোনো স্কোপ নেই। আরও কিছু কিছু জায়গায় দেখেছি যে অবকাঠামোগত আসলে সমস্যা আছে কিছু, সেইগুলো আসলে আপনারা একটু নজরদারি করবেন কিনা? হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকে কিছু কিছু কমিউনিটি ক্লিনিক একটু জরাজীর্ণ হয়ে গেছে, আমরা এগুলোকে রিপেয়ার করি, প্রতিনিয়তই রিপেয়ার করি। আমাদের স্বাস্থ্য বিভাগের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো আমরা রিপেয়ার করে থাকি এবং ক্রমাগতভাবে এই রিপেয়ারটা হয়। তবে এই ধারাকে আরও শক্তিশালী করে কমিউনিটি ক্লিনিকের স্ট্রাকচারটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে, কারণ এখানে অনেক মানুষ সেবা নেয়, প্রতিনিয়ত অনেক সেবা প্রার্থী আসে। সুতরাং কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে রিপেয়ারিং করে তাদেরকে ওই ক্লিনিকগুলোকে আরও মানে যাতে পানি না পড়ে ছাদ দিয়ে ওর ফ্লোরগুলো যাতে ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে, এই ব্যাপারে আমি সিভিল সার্জন এবং ইউএসএনএফদের মাধ্যমে আমরাও তদারকিটা আরও বাড়িয়ে এই ব্যাপারটাকে দেখবো আর কি। প্রান্তিক পর্যায়ে যারা সেবা পাচ্ছে আসলে তারা যাতে সেবার মান আরও বাড়াতে আসলে আপনারা নিশ্চয়ই আরও বেশি করে কাজ করবেন বা নতুন কোনো পরিকল্পনা আছে? এখন পর্যন্ত পরিকল্পনা ওখানে সিএসসিপিরাই কাজ করতেছে এবং আমাদের স্বাস্থ্য সহকারীরা কাজ করতেছে। আমরা যদি দেখি যে এখানে প্রয়োজনে আরও লোক নিয়োগ করতে হবে বা আরও স্বাস্থ্যসেবা যারা দেয় তাদের জনবল বেশি দরকার, সেটা আমি আমার স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে জানাবো। এখন পর্যন্ত সিএসসিপি এখানে কাজ করবে, তাকে স্বাস্থ্য সহকারী এবং এফডব্লিউ সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কমিউনিটি ক্লিনিকের যে সমস্যা সংকটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা সঙ্গে। তো আজকের আলোচনা আমার কাছে এতটুকুই ছিল। সরাসরি ছিলাম ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে। বিএনপির ঠিকানা 18 কোটি মানুষের মাঝে বিস্তৃত, বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এমনটি ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান জেলা স্টেডিয়ামে সদর উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত, বিএনপিকে একটু ধাক্কা দিলেই হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার এর শত গুম, শত হত্যা, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি করেও 17 বৎসরে বিএনপিকে দড়িয়ে দিতে পারে নাই। পর্যটন সমৃদ্ধ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সড়ক যেন মরণফাঁদ। প্রায় 28 কোটি টাকায় 10 কিলোমিটার সড়ক সংস্কার চলছে ঢিমেতালে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পর্যটক ও স্থানীয়দের। তবে চলতি বছরের শেষে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। নৌশদ আহমেদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সড়ক নয়, এ যেন মরণ ফাঁদ। খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা প্রায় 24 কিলোমিটার দীর্ঘ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর সংযোগ সড়ক। পর্যটক ও এলাকাবাসীকে খানাখন্দ ও ভাঙ্গা সড়কটি দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে চরম ভোগান্তিতে তারা। এমনকি ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। 10 মিনিটের রাস্তা লাগে আধা ঘন্টা। কতদিন রাস্তা দিছে এক সাইড, এখন এই সাইডে আবার ভাত অটো উঠে যার গিয়া। এক সাইডে ডালাই আছে, এক সাইডে ডালাই নাই, চলা যায় না, গাছ কাটা খুব অসুবিধা। 2024 সালের মার্চে সড়কটির 10 কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। দিলওয়ার নামের বরিশালের এক ব্যক্তি প্রকল্পের মূল ঠিকাদার, অথচ তিনি কাজ করাচ্ছেন স্থানীয় ফয়সল নামে একজনকে দিয়ে। আমাদের কাজ চলমান আছে, আমরা যথেষ্ট পরিমাণ টাইমের ভিতরেই
সর্বোচ্চ চেষ্টা করে আমরা শেষ দিব। এরই মধ্যে এক দফা মেয়াদ বাড়ানো হয়েছে প্রকল্পের, তবে চলতি বছরের শেষে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। ঠিকাদার সময় মতো কাজটা শেষ করতে পারেনি, তার আবেদনের প্রেক্ষিতেই টাইম এক্সটেনশন করছি। আমাদের টার্গেট আছে উইদিন ডিসেম্বর উই মাস্ট কমপ্লিট ইট। গোয়েনঘাট উপজেলা সদর সংযোগ সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। সড়কের এই করুণ দশার মধ্যে বিছনাকান্দি, পান্তুমাই সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং গোয়েনঘাট উপজেলার 9 ইউনিয়নের মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই সড়কের দ্রুত সংস্কার দাবি করেছেন সকলে। সিলেট গোয়েনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু কফি চাষ, 50,000-এর বেশি গাছ থেকে ফল সংগ্রহ। আমদানির নির্ভরতা কমাতে সরকারি সহযোগিতা চান চাষিরা, পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। হবিগঞ্জে কালনী ও কুশিয়ারার ভাঙনে নদীগর্ভে বিলীন 5টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। সব হারিয়ে অসহায় দিন কাটছে শত শত মানুষের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ভাঙন রোধে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। রাশেদ আহমেদ খানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় প্রতি বছর কালনী ও কুশিয়ারার ভাঙনে নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ। যুগ যুগ ধরে চলমান নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। উপজেলার পিরোজপুর, সরলী, বদলপুর, মণিপুর, বাহাদুরপুর সহ কয়েকটি গ্রামে তীব্র ভাঙনে বিলীন হয়েছে মসজিদ সহ শতাধিক পরিবারের ঘরবাড়ি। এছাড়া কুশিয়ারার নবীগঞ্জ অংশেও ভাঙনের শিকার রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাড়ির পানি উঠে যাচ্ছে না, ঘরে ধরে এত অতিরিক্ত ভাঙা ভাঙতেছে, মানে কোয়ার মতো নাই। রাস্তা দিছিল তলে যেতেছে, এখন তো আমরা থাকবার কিনার নাই। মন্দির ভেঙে নিতেছে, ঘর দুয়ার ভালাই দিচ্ছে। এখানে কোনো একটা প্রকল্প আসুক, একটা রোধ করার একটা ব্যবস্থা নেই। ভাঙন রোধে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। এখানে ডাম্পিং করে আমাদের প্লেসিং করার জন্য যে স্লোপ তৈরি করা লাগে, স্লোপ তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় পরিমাণ জায়গা দিতে হবে। যদি জায়গা দেওয়া হয় তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে এখানে খুব সুন্দর একটা কাজ করতে পারবো নদী ভাঙন প্রতিরোধে। আজমিরিগঞ্জ উপজেলার 5টি গ্রামের অন্তত 20,000 মানুষ নদী ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছেন। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারে যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দূষণ আর দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। নেই বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট কোনো স্থান। এতে যত্রতত্র ফেলা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। অনেক স্থান পরিণত হয়েছে স্থায়ী ভাগাড়ে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এ নাগরিক ভোগান্তি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার, মুক্তিযোদ্ধা চত্বর ও এর আশপাশের এলাকায়। এতে দূষিত হচ্ছে পরিবেশ, রোগ জীবাণু ছড়িয়ে সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। আর একটু বৃষ্টি হলে সব স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ আর দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের। ময়লা ফেলাইবার নির্দিষ্ট কোনো স্থান নাই, আমরা চলাফেরা করতে পারি না, দুর্গন্ধ করে। এই সাইডে যে হোটেল মোটেল আছে অনেকজন এই গন্ধ দেখিয়া বইতে চায় না। এই রাস্তার মাঝে ময়লা আবর্জনা, অফিসে আসা যাওয়া খুবই কষ্টকর হইল। গন্ধ ছড়াই সাইডে মুখা, আমরা বাচ্চা নকল অসুস্থ হইতাম গন্ধে। বৃষ্টি বাদল দিলেই দোকানের ভিতরে পানি ঢুকে যায়। একটা জনবহুল এলাকা, কিন্তু এখানে পানি নিষ্কাশন সহ বায়ু দূষণের একটা ব্যাপক একটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বারবারও আমরা আবেদন করছি, আবেদন জানাইছি, মৌখিকভাবেও জানাইছি, কিন্তু এটার কোনো সুরাহ ব্যবস্থা হইতেছে না। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শ্রীহট্ট ইকোনমিক জোনের পাশের এসব এলাকায় সৃষ্টি হওয়া জনভোগান্তির কথা স্বীকার করে উপজেলা প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। ব্যবস্থা নেব নিয়ে এলাকার ডাম্পিং স্টেশন, সেখানে সরকারি একটা জায়গায় একটা ডাম্পিং স্টেশন করে দিলে আশা করি এই সমস্যার সমাধান হবে। মৌলভীবাজার সদর উপজেলা শেরপুর বাজার ও এর আশপাশের এলাকায় বসবাস করেন লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, মৌলভীবাজার। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ। জেলার শতাধিক বাগানে 50,000-এর বেশি গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে ফল। সরকারি সহযোগিতা পেলে কফির চাহিদার বড় একটি অংশ এই জেলা থেকেই উৎপাদনের আশা করছেন চাষিরা। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট।
হাজার হাজার গাছে শোভা পাচ্ছে কফি ফল। শেরপুরের শতাধিক কফি বাগানের চিত্র এখন এমনই। নলিতাবাড়ির কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের 4 বছরের অক্লান্ত পরিশ্রম আর বিনামূল্যে বিতরণ করা অর্ধলক্ষাধিক চারা দিয়েই গড়ে উঠেছে এসব কফি বাগান। সম্প্রতি আরও লক্ষাধিক কফি চারা বিনামূল্যে বিতরণ করেছেন। চাষির কাছ থেকে ফলনও কিনে নিয়ে প্রক্রিয়াজাত করেন তিনি। শেরপুর জেলাতে 70টির মতো বাগান রয়েছে এবং এই বাগানে আনুমানিক প্রায় 50,000 কফি চারা আমাদের রোপণ করা হয়েছে এবং এই বছর আরও চারা রোপণ করা হবে। আমার পরিকল্পনা হলো প্রায় 2 লক্ষ গাছ আমি শেরপুর জেলাতে রোপণ করব এবং 2 লক্ষ গাছ যদি আমি রোপণ করি তাহলে বাণিজ্যিকরণের মাধ্যমে শেরপুর জেলার কৃষি অর্থনীতিটাকে আরও উন্নত করা যাবে, আরও সমৃদ্ধশালী করা যাবে। ছায়াযুক্ত জমি কফি চাষের জন্য ভালো। ফল আসতে সময় লাগে 2 বছর। সেই ফল প্রক্রিয়াজাত করে রোস্টেড কফি বিন বিক্রি করা হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা পেলে শেরপুরে কফি চাষের বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন আগ্রহী চাষিরা। আমার মতে কফি চাষটা হচ্ছে 1-এর ভিতর 2। প্রথমত হচ্ছে এটা বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না, অল্প সময়ে ফলন আসে। বড় গাছ আছে 500-600 আর ছোট গাছ লাগানো হয়েছে 600-700-র মতোই। কফি চাষের জন্য 12 কাঠা জমিতে প্রায় 200 চারা রোপণ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শেরপুরের মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। কৃষকের আগ্রহ বৃদ্ধি পেলে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশের মধ্যে শেরপুর জেলা কফি চাষের একটা সম্ভাবনা এলাকা হিসাবে পরিণত হচ্ছে এবং এই কফি উৎপাদন হওয়ার ফলে বাংলাদেশ বিদেশ থেকে কফির আমদানি অনেকটা কমে হবে এবং পাশাপাশি আমাদের এই শেরপুর জেলার অনেক উদ্যোক্তা তাদের ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো আরও সম্প্রসারিত হবে। একটি পরিপক্ক গাছ বছরে প্রায় 6 কেজি ফল দেয় এবং প্রতিটি গাছ 30 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। MS আরিফিন, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সপ্তাহে খোলা থাকে 2-1 দিন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না মেলায় চরম ভোগান্তি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।